নতুন রাজনৈতিক বন্দোবস্ত চালুর অঙ্গীকার নিয়ে জাতীয় নাগরিক কমিটির আত্মপ্রকাশ, নাসির আহ্বায়ক, আক্তার সদস্য সচিব। পালিয়ে যাওয়া অপশক্তি দেশকে অশান্ত করার চেষ্টা করতে পারে, আশঙ্কা প্রধান উপদেষ্টার। এবং জনগণের ভোটের জন্য লড়বে বিএনপি, বললেন তারেক রহমান। প্রতিবেশী দেশের ফাঁদ নিয়ে সতর্ক থাকার আহ্বান। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ ২১ সংবাদে, আপনাদের সঙ্গে থাকছে ইসরাত জাহান। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়াও সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21 চ্যানেলে। আত্মপ্রকাশ করেছে জাতীয় নাগরিক কমিটি। বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে ৫৫ সদস্যের এই কমিটি ঘোষণা করা হয়। এ সময় কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি জানান, নাগরিক কমিটি রাজনীতি করবে না, কাজ করবে দেশ গঠনে। মফিউর রহমানের রিপোর্ট। আমার ভাইয়ের বুকে গুলি করেছিল, একটা গুলি আমার ভাই সব রক্ত শেষ করে দিয়েছে। আমার ভাই। অনুষ্ঠানের শুরুতে এভাবেই কান্নায় ভেঙে পড়েন শহীদ আহনাফের বোন। এই সময় তিনি ভাইসহ আন্দোলনের সকল শহীদদের যারা খুন করেছে তাদের বিচারের দাবি জানান। আমার ভাই সহ সকল শহীদদের বিচারটা যেন সঠিকভাবে হয়। এরপর ৫৫ সদস্যের জাতীয় নাগরিক কমিটি ঘোষণা করা হয়। প্রথমে জানানো হয় আহ্বায়ক, সদস্য সচিব ও মুখপাত্রের নাম। জাতীয় নাগরিক কমিটি একটি আহ্বায়ক কমিটি গঠনের মাধ্যমে কাজ শুরু করছে। এই সময় লিখিত বক্তব্য পাঠ করেন মুখপাত্র সামান্তা শারমিন। বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক উদ্যোগের সাথে আলোচনা, মত বিনিময় ও গণমুখী কর্মসূচির মাধ্যমে সর্বস্তরের জনতাকে সংহত করার লক্ষ্যে কাজ করা। কমিটি ঘোষণা শেষে আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, নাগরিক কমিটি রাজনীতি করবে না, অংশ নেবে দেশ পুনর্গঠনে। আমরা রাষ্ট্র গঠনের কাজে নামছি, আমরা শুধু কোনো দল গঠনের কাজে নামি নাই। সেখানে যদি কোনো দলের পুনর্গঠন প্রয়োজন হয় সেটা হবে। দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র রুখে দেওয়া হবে বলেও জানানো হয়। গণঅভ্যুত্থানের যে স্পিরিট রয়েছে এবং যে চেতনা রয়েছে সেটাকে আমরা একসাথে সবাইকে সুসংহত করে আমরা আমাদের প্রতিরোধগুলো গড়ে তুলব। যে প্রতিরোধের মাধ্যমে আমরা দেশি বিদেশি যে সব চক্রান্তগুলো এখনো চলমান, সেই চক্রান্তগুলোর বিরুদ্ধে আমাদের প্রতিরোধ জারি থাকবে। আওয়ামী লীগের বিষয়ে কথা হলো, প্রথম কাজ হবে তাদের বিচার, কোনো ধরনের সমঝোতা নয়। সমাজের অনেক মানুষ হলো আওয়ামী লীগ হয়েছে, আওয়ামী লীগের সমর্থন করেছে, সেখানে আমরা তাদের কাছ থেকে রিডিমশন চাই। তারপরে আমাদের সমাজে রিকনসিলিয়েশন হবে। আর কোনো ফ্যাসিবাদী শক্তির উত্থান নয়। দেশে নতুন রাজনৈতিক বন্দোবস্ত চালু করে মানুষের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়নে কাজ করবে নাগরিক কমিটি। নতুন যে বাংলাদেশ, ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত, এই দুটো বিষয়কে আমরা শতভাগ সফল করে নিয়ে আসতে চাই। মফিউর রহমান, ২১ টেলিভিশন, ঢাকা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ছাত্র আন্দোলনে আহত ও নিহতদের পরিবারের সাথে মতবিনিময় করতে বিভাগীয় ও জেলা পর্যায়ে শুরু হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সফর। এরই ধারাবাহিকতায় চট্টগ্রাম ও মুন্সিগঞ্জে নিহত ও আহতদের পরিবারের সাথে মতবিনিময় করেছেন সমন্বয়করা। প্রতিনিধিদের তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গুলিবিদ্ধ হয়ে মুন্সিগঞ্জের ১০ জন নিহত হন, আহত হন অর্ধশতাধিক। ছাত্র জনতা এবং নিহত ও আহতদের পরিবারের সাথে মত বিনিময় করতে মুন্সিগঞ্জ সফর করেন আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম। সভায় সার্জিস আলম বলেন, বিদায়ী ফ্যাসিস্ট সরকারের মতো আর কেউ যাতে ফ্যাসিজম কায়েম করতে না পারে, সেজন্য ছাত্র আন্দোলনের সবগুলো প্রমাণ সংরক্ষণ করতে হবে। আপনারা যদি ঐক্যবদ্ধ থাকেন তাহলে এই বাংলাদেশে আর এমন কেউ নেই যারা এই ফ্যাসিবাদী ব্যবস্থাটির প্রবর্তন ঘটাতে পারে। সবার আস্থা ধরে রাখতে ছাত্রদের কাজ করার আহ্বানও জানান তিনি। এই যে আপনাদের উপরে বাংলাদেশের এত মানুষ এই আস্থাটি রেখেছে, এখন সময় হচ্ছে তাদের আস্থার প্রতিদান দেওয়ার। দুপুরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মতবিনিময় সভায় অংশ নেন আরেক সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। এ সময় হাসনাত আবদুল্লাহ বলেন, যারা নির্বাচিত হয়ে দেশের সরকার গঠন করবে তাদের প্রশ্নের মুখে রাখতে ছাত্র জনতা সবসময় কাজ করবে। আমরা ক্ষমতাকে প্রশ্ন করব,
এবং সরকারকে কিভাবে জনমুখী রাখা যায় সেটির জন্য আমরা প্রেসার গ্রুপ হিসাবে কাজ করব। ছাত্র রাজনীতি কোনো রাজনৈতিক দলের লেজুর বৃত্তি নয় জানিয়ে সবকিছু সংস্কারের পর নির্বাচন আয়োজনের আহ্বানও জানান তিনি। এই পরিবর্তনটিকে ধরে রাখার জন্য নির্বাচন দিয়ে তখন নির্বাচিত সরকারের হাতে দায়িত্ব তুলে দেওয়া হোক। খুরশিদ আলম মুকুল, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। যে স্বপ্ন বাস্তবায়নে ছাত্ররা জীবন দিয়েছে সেই স্বপ্ন বাস্তবায়নের প্রতিজ্ঞা থেকে সরে যাওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়ে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা সতর্ক করে বলেন, পালিয়ে যাওয়া অপশক্তি দেশকে অশান্ত করার চেষ্টা করতে পারে। রিপোর্টে আরও জানাচ্ছেন আকবর হোসেন সুমন। ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকার পতনের পর আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থী ও সমন্বয়কদের সঙ্গে মত বিনিময় করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই মত বিনিময়ে শিক্ষার্থীদের বক্তব্যে উঠে আসে মব জাস্টিস ও মেধা পাচার সহ নানা প্রসঙ্গ। মব জাস্টিসটাকে নিয়ন্ত্রণ করা আসলে এই মুহূর্তে আমি মনে করি প্রধান কাজের মধ্যে। হাজার হাজার কোটি টাকা পাচার থেকে মেধা পাচার আরো বেশি ভয়ঙ্কর। একদম কাঁচা বাজার থেকে শুরু করে মাছের বাজারে ঢোকা যাচ্ছে না, সে দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ করতে হবে। ধর্মকে ব্যবহার করে যে রাজনৈতিক ব্যাপার সেটাকে বন্ধ করতে হবে। ছাত্র জনতার অভ্যুত্থানে প্রতিটি প্রাণহানির স্মৃতিচারণে শোক প্রকাশ করেন প্রধান উপদেষ্টা। তরুণদের ত্যাগের বিনিময়ে দেশ গড়ার যে সুযোগ পাওয়া গেছে তার সর্বোচ্চ ব্যবহারের তাগিদ দেন ডক্টর ইউনূস। যে কাজ শুরু করেছ এই কাজ সমাপ্ত না হওয়া পর্যন্ত এর থেকে বেরিয়ে যেও না। বাংলাদেশের জন্ম থেকে আজ পর্যন্ত এই সুযোগ আর আসে নাই, এই সুযোগ যেন হাতছাড়া না হয়। এই সুযোগ হাতছাড়া হলে বাংলাদেশের আর কোনো ভবিষ্যৎ থাকবে না। পালিয়ে যাওয়া শক্তির অপচেষ্টায় সর্বনাশের আশঙ্কায় সতর্ক করেন প্রধান উপদেষ্টা। বহু লোক বসে আছে যারা এই দুঃস্বপ্ন থেকে আমরা জেগে ওঠার কারণে তারা দিশেহারা হয়ে গেছে। একদিন চুপচাপ শুয়ে শুয়ে দুঃস্বপ্নের মধ্যে এরা ছিল, দুঃস্বপ্ন দেখছিল, আমরা শান্ত আনন্দ সহকারে লুটপাট করে যাচ্ছিলাম, হঠাৎ করে গোলমাল হয়ে গেল। তারা কি চুপচাপ বসে থাকবে? মোটেই। খুব চেষ্টা করবে আবার তোমাদেরকে দুঃস্বপ্নের মধ্যে যাতে ঢুকিয়ে দেওয়া যায়। বিশ্বের সম্মানিত রাষ্ট্রের মর্যাদায় বাংলাদেশকে পৌঁছানোর অঙ্গীকার করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। পৃথিবীর সম্মানিত রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হতে পারে। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। যতক্ষণ পর্যন্ত জনগণের ভোটের ও কথা বলার অধিকার প্রতিষ্ঠা না হবে ততক্ষণ পর্যন্ত বিএনপির আন্দোলন অব্যাহত থাকবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সাতক্ষীরার কলারোয়ায় গণসমাবেশে তিনি এসব কথা বলেন। সাতক্ষীরা প্রতিনিধি মনিরুল ইসলাম মিনির সহায়তায় আফসানা নীলার রিপোর্ট। বিএনপির প্রকাশনা সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব সহ কারামুক্ত নেতাদের সংবর্ধনা দিতে সাতক্ষীরার কলারোয়ায় বিএনপি আয়োজিত গণসমাবেশ হয়। এতে প্রধান অতিথি হিসেবে ভিডিও বার্তায় যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, জনতার আন্দোলনে স্বৈরাচারের পতন হলেও আন্দোলন শেষ হয়ে যায়নি। জনগণের আন্দোলনে, জনতার অভ্যুত্থানে স্বৈরাচারের পতন ঠিকই হয়েছে, কিন্তু এখনো আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্থাৎ জনগণের যে রাজনৈতিক অধিকার সেটি এখনো অর্জিত হয়নি। কাজেই আমাদের আন্দোলন শেষ হয়ে যায়নি। কিছু রাজনৈতিক দল প্রতিবেশী দেশের ফাঁদে পা দিচ্ছে উল্লেখ করে তারেক রহমান বলেন, তারা চান না এই দেশে গণতন্ত্র ফিরে আসুক। একটি প্রতিবেশী দেশের ফাঁদে পা দিয়েছে আমাদের সেই রাজনৈতিক দলগুলো বা সেই রাজনৈতিক সংগঠনগুলো। এই দেশের মানুষের হারিয়ে যাওয়া গণতন্ত্রকে পুনরুদ্ধার করব। যতক্ষণ পর্যন্ত সেই গণতন্ত্র পুনরুদ্ধার না হবে আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। এ সময় তিনি সাতক্ষীরার আম, চিংড়ি বা মাছের ঘের, সুন্দরবন সহ দেশের বিভিন্ন প্রাকৃতিক সম্পদ রক্ষার তাগিদ দেন। বলেন, এসব সম্ভাবনাগুলোর বাস্তবায়ন তখনই সম্ভব যখন জনগণের নির্বাচিত একটি সরকার দেশ পরিচালনা করবে। আমরা বাংলাদেশের প্রত্যেকটি এলাকার সম্ভাবনাকে বের করে আনতে চাই। সমাবেশে সাধারণ জনগণ সহ বিএনপির এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়। আফসানা নীলা, 21 টেলিভিশন। নিচে সংবাদ বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সঙ্গে আরও থাকবে।
বাংলাদেশি পণ্যের জিএসপি সুবিধার বিষয়ে ইতিবাচক যুক্তরাষ্ট্র, রপ্তানি আয় বৃদ্ধির আশা। আমন্ত্রণ আবারও ২১ সংবাদে। বাংলাদেশি পণ্যের জিএসপি সুবিধা দেওয়ার ক্ষেত্রে ইতিবাচক যুক্তরাষ্ট্র। ইতিমধ্যেই দেশটির সাথে এ নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা। যুক্তরাষ্ট্রের জিএসপি ফিরে পেলে রপ্তানি আয়ে বড় উল্লম্ফনের আশা করছেন সংশ্লিষ্টরা। এদিকে এসব বিবেচনায় চলতি অর্থবছরের রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১২.৪০%। তৌহিদুর রহমানের রিপোর্ট। ক্ষমতাচ্যুত হাসিনা সরকারের সাথে মার্কিন প্রশাসনের সম্পর্ক ভালো ছিল না, যার নেতিবাচক প্রভাব পড়ে রপ্তানি বাণিজ্যে। ২০১৩ সালে দেশটি বাতিল করে বাংলাদেশি পণ্যের অগ্রাধিকারমূলক বাজার সুবিধা জিএসপি। তবে জিএসপি বাতিল করেই থেমে থাকেনি যুক্তরাষ্ট্র। বাংলাদেশের মানুষের গণতন্ত্রের আকাঙ্ক্ষার প্রতি সমর্থন দিয়ে নানাভাবে চাপ তৈরি করে বিদায়ী হাসিনা সরকারের উপর। আমদানি কমিয়ে দেয় তৈরি পোশাকের। Our countries collaborate on virtually every issue that matters to our people. And the ties between Bangladeshis and Americans grow deeper and more intertwined with every generation. ২০২৩ সালে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পোশাকের রপ্তানি প্রায় ২৫% কমে নেমে যায় $7.28 বিলিয়ন। তবে হাসিনা পতনের পর জিএসপি সুবিধা ফিরে পেতে যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা করেছে ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার। বিষয়টি নিয়ে দেশটি ইতিবাচক বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা। জিএসপির ব্যাপারে আমেরিকান অ্যাম্বাসেডরের সাথে কথা হয়েছে। ওদের জিএসপি ব্যাপারে কিছু কিছু তাদের শর্ত ঠিক বলবো না, কিছু কিছু তাদের কোয়ারিজ আছে, সেইগুলি আমরা বলেছি, তো সেগুলো অলরেডি আমরা উত্তর দিয়েছি। আরও কিছু কংক্রিট, তখন আমি তো ওয়াশিংটনে যখন যাব তখন ওদের সাথে কথা হবে। ডক্টর ইউনূসে যাচ্ছেন, খুব কঠিন না এইগুলো, বিশেষ করে গার্মেন্ট সেক্টরে কিছু কিছু। এখানে আবার জিএসপির ব্যাপারে অন্য ইস্যু আছে, শুধু গার্মেন্ট না, আরও ডিসেন্ট ওয়ার্কের ব্যাপারে কতগুলো কন্ডিশন আছে, আমি বলি নাই। যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানিতে বাংলাদেশকে ১৫ থেকে ২০% শুল্ক দিতে হয়। জিএসপি ফিরে পেলে এই শুল্ক লাগবে না। এদিকে তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশ এখন বিশ্বে দ্বিতীয়, প্রথমে চীন, তৃতীয় ভিয়েতনাম। তৌহিদুর রহমান, ২১ টেলিভিশন, ঢাকা। আন্তর্জাতিক সংবাদ। ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী হিসেবে ডানপন্থী মিশেল বার্নিয়েকে মনোনীত করায় ব্যাপক বিক্ষোভ শুরু করেছে বাম রাজনৈতিক দলগুলো। গেল জুন মাসে ফ্রান্সের জাতীয় নির্বাচনে কোনো দল একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি, তবে নির্বাচনে বেশিরভাগ আসন পায় বামপন্থীরা। তাই ডানপন্থীকে প্রধানমন্ত্রী হিসেবে বেছে নেওয়ার বিক্ষোভের ডাক দেয় বিভিন্ন সংগঠন। এর আগে প্রধানমন্ত্রী পদের জন্য বামরা লুসি ক্যাসেসকে প্রার্থী করলেও প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো তা প্রত্যাখ্যান করেন। যুক্তি দেখান জাতীয় পরিষদে আস্থা ভোটে হেরে যেতে পারেন লুসি। রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার পর ৭৩ বছর বয়সী মিশেল বার্নিয়েকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন প্রেসিডেন্ট ম্যাক্রো। এবার খেলার সংবাদ। দ্বিতীয় আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ভুটানের কাছে ১-০ গোলে হেরেছে বাংলাদেশ। এর ফলে ২ ম্যাচ সিরিজ ১-১ ড্র করেছে। ভুটানের চাংলি মিথাং স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই খেলার নিয়ন্ত্রণ নেয় স্বাগতিক ভুটান। বাংলাদেশের ফুটবলারদের অগোছালো ফুটবল আর এলোমেলো পাসের সুযোগে সফরকারীদের উপর চড়াও হয় ভুটান, তবে গোল পেতে তাদের অপেক্ষা করতে হয় শেষ মিনিট পর্যন্ত। ম্যাচের ৮৫ মিনিটে কিনগা ওয়াংচু গোল করে ব্যবধান গড়ে দেন দুই দলে। এর আগে প্রথম প্রীতি ম্যাচে বাংলাদেশ জিতেছিল একই ব্যবধানে। আর এর সাথে শেষ করছি ২১ সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। নতুন রাজনৈতিক বন্দোবস্ত চালুর অঙ্গীকার নিয়ে জাতীয় নাগরিক কমিটির আত্মপ্রকাশ, নাসির আহ্বায়ক, আক্তার সদস্য সচিব। পালিয়ে যাওয়া অপশক্তি দেশকে অশান্ত করার চেষ্টা করতে পারে, আশঙ্কা প্রধান উপদেষ্টার।
এবং জনগণের ভোটের জন্য লড়বে বিএনপি, বললেন তারেক রহমান। প্রতিবেশী দেশের ফাঁদ নিয়ে সতর্ক থাকার আহ্বান। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 202 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকেও ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21tv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।